হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আবারও তোমাদের মাঝে নতুন গল্প নিয়ে আসা পড়ছে। তো শুরু করা যাক। আমার জানাজার নামাজ সঠিক নিয়মে পড়া হয়নি, তাই আমি কবরের শান্তিতে নেই। আমাকে ঠিকঠাক মতো জানাজা পড়িয়ে আবার দাফন করে দাও, না হলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। সাথে করে আরও অনেক মৃত মেহমান নিয়ে আসবো, তোমাদের জীবন জাহান্নাম বানিয়ে দেব। মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের নিকট বসে এমন কিছু কথাই বলছি আমি। ডাক্তার আমাকে বলল, আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ কেউ রোজ তোমার স্বপ্নে এসে এসব কথা বলে? আমি মাথা চাকিয়ে বললাম, হ্যাঁ স্যার, শুধু এটাই না। যখন আমি জিজ্ঞেস করি তুমি কে, সামনে আসো না কেন, তখন সে উত্তর দেয়, আমি তোমার প্রতিচ্ছবি, আমি তুমি, তুমি আমি। ডাক্তার সাহেব একটু চিন্তা করে বলল, জটিল কেস। তোমাকে তো ঘুমের ওষুধও দিতে পারবো না, ঘুমের মাঝেই তো এসব স্বপ্ন দেখো তুমি। আচ্ছা, তুমি কি কোনো বিষয় নিয়ে ডিপ্রেশনে ভুগছো? বেশিরভাগ কেসই এইসব ডিপ্রেশনের কারণে হয়। আমি বললাম, ডিপ্রেশন কার না থাকে, পৃথিবীর সবাই ভিন্ন ভিন্ন ডিপ্রেশনে ভোগে, কিন্তু আমি বুঝতে পারছি না আমার সাথে কেন এসব হচ্ছে। আমার নাম ইকরা, বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় আদর ভালোবাসার কোনো কমতি ছিল না আমার। কিন্তু আমার 18 বছর পার হওয়ার পরে এমন স্বপ্ন দেখা শুরু করছি। এই স্বপ্ন আমাকে না ঘুমাতে দিচ্ছে আর না জেগে থাকতে দিচ্ছে। বাবা মাকে এখনো এই বিষয়ে কিছু জানায়নি, তারা টেনশন করবে বলে। আমার একটা ছেলের সাথে 3 বছরের রিলেশন ছিল, রিসেন্টলি ব্রেকআপ করে নিয়েছি। শালার আমি ছাড়াও আরও 1 ডজন গার্লফ্রেন্ড আছে। এগুলো নিয়েই ইদানিং একটু ডিপ্রেশনে ভুগছিলাম। হয়তো এই ডিপ্রেশনের কারণে এমন অদ্ভুত স্বপ্ন দেখছি। তাই মনোরোগ বিশেষজ্ঞর কাছে আসলাম। উনি আমাকে কিছু ওষুধ লিখে দিল এবং 15 দিন পর দেখা করতে বলল। ডাক্তারের কাছ থেকে বের হয়ে এসেই দেখলাম বাইরে খুব বৃষ্টি হয়েছিল, অথচ হাসপাতালের ভেতর থেকে বোঝাই যায়নি এটা। পূর্ব আকাশে রংধনু ধরা দিয়েছে বৃষ্টি শেষে। সবাই রংধনু ছবি তুলছে নিজের মোবাইল দিয়ে। আমিও মোবাইল বের করে ছবি তুলতেই যাব, তখনই আম্মুর কল আসলো। আমি একটু বিরক্ত নিয়ে কল রিসিভ করে বললাম, কি হয়েছে আম্মু, তাড়াতাড়ি বলো, আমি রংধনুর ছবি তুলব। আম্মু ধমক দিয়ে বলল, রাখ তোর রংধনু, তেলাফোকার জ্বালায় ঘরে থাকতে পারছি না, বাসায় আসার সময় তেলাফোকার পাউডার নিয়ে আসিস তো। আমি বললাম, তেলাফোকাকে এত মাথায় তুলো না আম্মু, আজকে ওদের পাউডার দিবা, কালকে ওরা পারফিউম চাইবে, আমি এসব আনতে পারবো না। আম্মু বলল, আজকে বাসায় আয় তুই, তোরে তেলাফোকা ভর্তা করে খাওয়াবো আমি। আমি ফোন কেটে হাসতে লাগলাম। বাসায় কয়েকদিন ধরে তেলাফোকার উৎপাত বেড়ে গেছে। তেলাফোকা দেখলে নাকি মেয়েদের ন্যাকামি বেড়ে যায়। আমি এগুলো ভয় পাই না, তবে তেলাফোকা যখন উড়াল মারে তখন মনে হয় যেন হেলিকপ্টার উঠছে, তখন একটু ভয় লাগে। আরে রংধনু ছবি তুলতে হবে তো। ক্যামেরা অন করতে ফ্রন্ট ক্যামেরায় আমার পেছনে একটা ভয়ানক চেহারা দেখতে পেলাম। আমি চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। তাড়াতাড়ি করে আবার ক্যামেরায় তাকিয়ে দেখি আমার প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই নেই। মনের ভুল ভেবে বেশি মাথা কামালাম না, রংধনুর কয়েকটা ছবি তুলে নিলাম, মুখ আঁকাবাঁকা করে সেলফিও নিলাম কয়েকটা। তারপর ফোন ব্যাগে রেখে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আজকের পরিবেশটা কেমন যেন থমকে আছে। আকাশে মেঘ, আর কিছুক্ষণ পর পর মেঘের গর্জন। গাছের একটা পাতাও নড়ছে না। সবকিছু যেন কারো আগমনে নিশ্চুপ হয়ে গেছে। হঠাৎ খেয়াল করলাম আশেপাশে সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। আমি কারো দিকে না তাকিয়ে সোজা হাঁটা দিলাম। তখনই ভারী কণ্ঠে পেছন থেকে কেউ বলে উঠল, স্বাগতম ইকরা। আমি চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। স্পষ্ট আমি তার কণ্ঠ শুনতে পেয়েছি পেছন থেকে। মানুষগুলো এখনো সেভাবেই তাকিয়ে আছে। আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, আপনারা এভাবে তাকিয়ে আছেন কেন? কেউ কিছু বলল না। হঠাৎ সামনে থেকে কেউ এসে আমাকে ধাক্কা দিল। একটা গাড়ি আমার পাশ কাটিয়ে দ্রুত গতিতে ছুটে চলে গেল। দেখলাম এটা আমার বেস্ট ফ্রেন্ড রাফসিয়া। আমি হাঁ করে তাকিয়ে আছি ওর দিকে। রাফসিয়া আমাকে ধাক্কা দিয়ে না সরালে নির্ঘাত বড় ধরনের অ্যাক্সিডেন্ট করতাম। রাফসিয়া বলল, কিরে, কি হয়েছে তোর? রাস্তার মাঝে এভাবে হ্যাং হয়ে দাঁড়িয়েছিলি কেন? আরেকটু হলেই তো গাড়িটা উঠে যেত। আমি হুঁশে আসলাম ওর কথায়। এতক্ষণ যেন আমি আমার মাঝেই ছিলাম না।
আশেপাশে তাকিয়ে দেখলাম মানুষজন যে যার মতো কাজ করছে, ছুটে চলছে। তাহলে এতক্ষণ আমি কি দেখলাম? আমাকে চুপ থাকতে দেখে রাফসিয়া বলল, কি রে, প্রেমের ভূত এখনো মাথা থেকে নামেনি? এমন করছিস কেন তুই? আমি নিজেকে স্বাভাবিক করে হেসে বললাম, না কিছু না, একটু মাথা ঘোরা ছিল তাই এমন হয়েছিল। রাফসিয়া মুখে হাত দিয়ে অবাক হওয়ার বান করে বলল, কস কি দোস্ত? তার মানে ব্রেকআপ হওয়ার আগে মধু পূর্ণিমার সেরে ফেলছ নাকি? আমাকে তো কিছুই বললি না এই ব্যাপারে। ইকরা, এটা কিন্তু ঠিক হলো না। আমি একটু রেগে বললাম, দূর সেমরি, মাথা ঘুরালেই কি ওইটা মিন করে নাকি? অন্য কারণে মাথা ঘোরাতে পারে না? রাফসিয়া হাসতে হাসতে বলল, তা পারে, চল আমাদের বাসায় চল, রাতের খাবার খেয়ে তারপর তোর বাসায় যাইস। আমি বললাম, পাগল হয়েছস? পরে রাতে তোদের বাসা থেকে একা ফিরবো কিভাবে? ভয় বলতে একটা জিনিস আছে তো পৃথিবীতে। রাফসিয়া টানতে টানতে বলল, কোনো কথা না, এখন আমার সাথে আমাদের বাসায় যাবে, রাতে খেয়ে, দরকার হলে আজকে থেকে যাবে। আমি হাবিবাকেও খবর দেব, আমরা তিনজন মিলে আজকে সারা রাত আড্ডা দেব। হাবিবা আমার আরেক ফ্রেন্ডের নাম। রাফসিয়া জোড়াজোড়িতে এক প্রকার বাধ্য হয়ে ওদের বাসায় চলে গেলাম। গিয়ে দেখলাম পুরো বাসা ফাঁকা। আমি জিজ্ঞেস করলাম, কিরে, আঙ্কেল আন্টি কোথায়? রাফসিয়া বলল, আব্বু আম্মু নানু বাড়ি গিয়েছে একটা কাজে, জায়গা জমিনের ঝামেলা আছে, তাই তো তোকে নিয়ে আসলাম। হাবিবাকেও কল দিয়েছি, ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এর মাঝেই দরজায় কলিং বেল বেজে উঠল। রাফসিয়া বলল, হাবিবা চলে আসছে মনে হয়। দরজা খুলে দেখলো সত্যি হাবিবা চলে এসেছে। রাফসিয়া বলল, এত তাড়াতাড়ি কিভাবে আসলি? তোকে তো মাত্রই কল করলাম। হাবিবা অদ্ভুত এক হাসি দিয়ে বলল, উড়ে এসেছি। আমি বললাম, হাতি আকাশে উঠতে পারে? এই প্রথম শুনলাম। আসলে হাবিবা একটু অতিরিক্ত মাংস বিশিষ্ট স্বাস্থ্যবান প্রাণী ছিল, তাই আমরা ওকে বাচ্চা হাতি বলে খেপাতাম। হাবিবা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই হাতি? তোর 28 গোষ্ঠী হাতি। রাফসিয়া বলল, দোস্ত 28 গোষ্ঠী হয় না তো, 14 গোষ্ঠী হয়। হাবিবা বলল, আমি জানতাম তুই নাক গলাবে, তাই তোর গোষ্ঠী সহ বলছি। আমরা হাসতে লাগলাম এবার। তবে বোঝাই যাচ্ছে আজকে দারুণ একটা আড্ডা হবে। রাফসিয়া বলল, কি খাবি তোরা, শ্যামাই নাকি নুডলস? আমি বললাম, তোদের ঘরে কি একটাই বাটি? রাফসিয়া বলল, আরে ধুর, বানাতে সময় লাগবে, তাই যে কোনো একটা বল। হাবিবা বলল, এসব বানানি টানানি বাদ দে দোস্ত, যা খাবে দোকান থেকে গিয়ে নিয়ে আয়, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবে না, সেটা আমার কাছে না থাকলেও একটার কাছে আছে। আমি থমথম খেয়ে বললাম, কিসের টাকা? আমার কাছে তো বিষ খাওয়ার মতো টাকা নেই। রাফসিয়া হাবিবার সাথে তাল মিলিয়ে বলল, বিষ খাওয়ার টাকা লাগলে আমরা দেব তোকে। এখন তুই গিয়ে দোকান থেকে 3টা বিরিয়ানির পার্সেল নিয়ে আয়। হাবিবা বলল, সাথে ঠান্ডাও। আমি দাঁত কটমট করে বললাম, শালা, এই ছিল তোদের মনে? আমাকে এখানে এই জন্যই এনেছিস? বের বের করতে করতে বাসা থেকে বেরিয়ে গেলাম। কি আর করার, ফ্রেন্ডদের আবদার তো পূরণ করতেই হবে। বাসা থেকে বের হয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে হাঁটতে লাগলাম। রাত প্রায় 10টা তখন। শহর এলাকা হওয়ায় এখনো লোকজন ভরপুর মার্কেটে। হঠাৎ কি মনে করে যেন ফোনের গ্যালারিতে ঢুকে বিকেলের তোলা রংধনুর ছবিগুলো দেখতে লাগলাম। একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম রংধনুর মাঝে একটা চোখ দেখা যাচ্ছে। ছবির সমস্যা ভেবে অন্য ছবিগুলো দেখতে লাগলাম, কিন্তু সব ছবিতেই চোখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা কিভাবে হলো জানি না। ছবিগুলো স্ক্রল করতে করতে মুখ আঁকাবাঁকা করে যে সেলফিগুলো নিয়েছিলাম সেগুলো দেখতেই আমার অন্তরাত্মা কেঁপে উঠল। ভয়ে মোবাইলটা আমার হাত থেকে নিচে পড়ে গেল। ছবিতে সেই ভয়ানক চেহারাটা ঠিক আমার পেছনে ছিল। প্রতিটা ছবিতেই তার ভিন্ন ভিন্ন ছাউনি। আমাকে যেন কিছু বলতে চাই সে। তখনই নিচে পড়ে থাকা আমার ফোনটা বেজে উঠল। আমি চমকে গিয়ে একটু পিছনে গেলাম। নিজেকে সামলে ধীরে ধীরে ফোনের কাছে এসে ফোনটা উঠিয়ে দেখলাম হাবিবা কল করেছে। আমি কল রিসিভ করে স্বাভাবিকভাবেই বললাম, এই তো আসতেছি আমি। কিন্তু ওপাশ থেকে হাবিবা না, বরং হাবিবার মা কান্না জড়িত কণ্ঠে বলল, ইকরা, হাবিবা আর নেই। আমি অবাক হয়ে বললাম, হাবিবা নেই মানে কি বলছেন আন্টি? আন্টি বলল, কিছুক্ষণ আগে রাফসিয়া ফোন করে ওকে ওদের বাসায় যেতে বলছিল। আমি এই রাতের বেলা যেতে নিষেধ করলেও
ও জোর করে বেরিয়ে যায় রাফসিয়াদের বাসার উদ্দেশ্যে। যাওয়ার পথে হাবিবা বাসের সাথে এই বলে আন্টি হাউমাউ করে কেঁদে দিল। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। হাবিবাকে তো একটু আগেও রাফসিয়ার বাসায় দেখে আসলাম, এটা কিভাবে হতে পারে? আমি তাড়াতাড়ি করে রাফসিয়াদের বাসার দিকে রওনা হলাম। আমার সাথে এলোমেলো হয়ে যাচ্ছে, কি হচ্ছে এসব? হাবিবা কিভাবে মারা যেতে পারে? হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখলাম চাঁদটা সম্পূর্ণ রক্তলাল বর্ণ ধারণ করেছে। পাখিরা গান গাইতে গাইতে নিজ গৃহে ফিরে যাচ্ছে। মানুষজন যে যার মতো দৌড়ে ছাউনি তলায় আশ্রয় নিচ্ছে। দূর আকাশে একটা তারা খসে পড়ল। আমি ভাবনাহীনভাবে দৌড়ে যাচ্ছি। আমার মাথায় একটাই চিন্তা করছে, হাবিবা মারা গেলে বাসায় কাকে দেখে আসলাম? হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা খেলাম। ছেলেটা পড়ে গেল। আমি কোনো মতে নিজেকে সামলে ছেলেটার কাছে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললাম, সরি। ছেলেটা উঠে আমার দিকে হা করে তাকিয়ে থাকলো। আমি বললাম, এই যে মিস্টার, আর ইউ ওকে? ছেলেটা আনমনে বলে উঠল,